প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি বাংলা ব্যাকরণ ও নির্মিত ষষ্ঠ শ্রেণী পড়াবো বই থেকে। বাংলা ব্যাকরণ নির্মিত বই থেকে ষষ্ঠ শ্রেণী ধ্বনিতত্ত্ব নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। স্বরধ্বনি অর্থাৎ হ্রস্ব ও দীর্ঘস্বর নিয়ে আলোচনা করেছিলাম। কোমল তালুর অবস্থা এবং এটি 4 আলোচনা করেছিলাম। অনুনাসিক স্বরধ্বনি কাকে বলে সেগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি নিয়ে, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ এবং উচ্চারণ স্থান, এগুলো নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা এসো আমরা মূল আলোচনায় চলে যাই। ব্যঞ্জন ধ্বনি যেসব বাগধ্বনি উচ্চারণে ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয়, অর্থাৎ যেসব ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুস থেকে এসে আগত বাতাস মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ বা রুদ্ধ হয় অথবা আংশিকভাবে বন্ধ হয়, কিংবা সংকীর্ণ অর্থাৎ ছোট পথে বাতাস বেরিয়ে যাওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে, সেগুলো হলো ব্যঞ্জন ধ্বনি। কিছু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয়, তারপর কেবল নাক দিয়ে বেরিয়ে যায়। যেমন প, ক, ল, তালব্য শ, ম, দন্ত ন, এগুলো নিচে হসন্ত রয়েছে। তারপর হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ কিভাবে হয়। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে দুটি বিষয় বিশেষভাবে খেয়াল করতে হবে। এগুলো হলো ব্যঞ্জন ধ্বনিগুলোর উচ্চারণ স্থান, মানে কোথা থেকে উচ্চারণ হয় সেই স্থান সম্পর্কে জানতে হবে, এবং উচ্চারণ রীতি, এবং এগুলোর কিছু রীতি আছে সেগুলো জানতে হবে। যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় তাই হচ্ছে উচ্চারণ স্থান। উচ্চারণ স্থান কাকে বলে? যে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি উচ্চারিত হয় তাই হচ্ছে উচ্চারণ স্থান। উচ্চারণ রীতি বলতে কিভাবে ধ্বনিটির উচ্চারণ করা হয় তাকে বোঝায়। উচ্চারণ রীতি বলতে কি বোঝায়? কিভাবে ধ্বনিটি উচ্চারণ হয়, ধ্বনিটি কিভাবে উচ্চারণ হয় সেটা হচ্ছে উচ্চারণ রীতি। অর্থাৎ ফুসফুস থেকে আগত বাতাস মুখের মধ্যে বিভিন্ন প্রত্যঙ্গে, অর্থাৎ মুখ থেকে ফুসফুস থেকে, অর্থাৎ আমাদের ফুসফুস রয়েছে, সেই ফুসফুস থেকে বাতাসগুলো এসে মুখের মধ্যে বিভিন্ন প্রত্যঙ্গ রয়েছে, যেমন আমাদের তালু রয়েছে, জিহ্বা রয়েছে, দন্ত রয়েছে, এগুলো বিভিন্ন প্রত্যঙ্গে কিভাবে বাধা পায়, মানে এগুলো বাধা পায় কিভাবে বাধা পায় সেই সম্পর্কে ধারণা স্পষ্ট না হলে ধ্বনির প্রকৃত উচ্চারণ সম্ভব নয়। আমরা যদি না জানি তাহলে আমাদের উচ্চারণ করতে পারবো না। সেই জন্য উচ্চারণ রীতি আমাদের সেই ধারণাটা দিবে। উচ্চারণ রীতি আমাদেরকে সেই ধারণাটা দিবে যে কিভাবে আমরা বিভিন্ন প্রত্যঙ্গের মাধ্যমে ধ্বনিগুলো উচ্চারণ করব, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ করব। দেখো, উচ্চারণ স্থান অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, 8টি ভাগে দেখানো হয়েছে ধ্বনিগুলো কিভাবে ধ্বনিগুলো উচ্চারণ হয় আমাদের বিভিন্ন প্রত্যঙ্গের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন মুখের মধ্যে যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলোর মাধ্যমে কিভাবে উচ্চারণগুলো হয়। 1 নম্বর দেখো, ওষ্ঠ মানে ঠোঁট, দ্বি মানে দুটি, যে আমাদের দুটি ঠোঁট রয়েছে সেই ঠোঁট হচ্ছে কি দ্বি ওষ্ঠ।
তারপর রয়েছে দন্ত, তোমরা তো জানো দন্ত মানে দাঁত। 3 নাম্বার দন্তমূলীয়, অর্থাৎ দাঁতের অগ্রভাগ আছে সেগুলো দন্তমূলীয়। তারপর হচ্ছে প্রতিবেষ্টিত তালব্য দন্তমূলীয়, অর্থাৎ তালু এবং দন্তমূলীয় সাহায্যে সেই উচ্চারণ স্থান হয়। তালব্য, তালু, জিহ্বামূলীয়, অর্থাৎ জিহ্বা যে আছে সেটা কণ্ঠনালীয়, আমাদের কণ্ঠ ধ্বনি হিসেবে দেখানো হয়। এই সব জায়গা থেকে আমাদের এই ব্যঞ্জন ধ্বনিগুলো কি হয়, উচ্চারিত হয়। শিক্ষার্থীরা তোমরা এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং মনে রাখতে হবে। তা না হলে এখান থেকে যে জ্ঞানমূলক প্রশ্ন আছে সেগুলো মনোযোগ দিয়ে না পড়লে জ্ঞানমূলক প্রশ্নগুলো উত্তর দিতে পারবে না। সেজন্য মনোযোগ সহকারে এবং মনে রাখতে হবে, তাহলে তুমি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লিখতে পারবে। তারপর রয়েছে দেখো দ্বি ওষ্ঠ। এতক্ষণ আমরা 8টি ভাগে আর 8টি উচ্চারণ স্থান পড়েছি। এখন এই উচ্চারণ স্থানগুলোর প্রত্যেকটি কিন্তু বর্ণনা রয়েছে। যেমন 1 নাম্বার দেখো দ্বি ওষ্ঠ, দুই ঠোঁট। দ্বি ওষ্ঠ মানে হচ্ছে, আমি আগেই বলেছি, ওষ্ঠ মানে ঠোঁট, দ্বি মানে দুই, অর্থাৎ দুই ঠোঁট উপরে ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলো হলো দ্বি ওষ্ঠ। অর্থাৎ এই দুটো ঠোঁটের মাধ্যমে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেটাই হচ্ছে দ্বি ওষ্ঠ। যেমন তাপ, লাফ, নাম শব্দের প হসন্ত, ফ হসন্ত এবং ম হসন্ত এ শ্রেণী ধ্বনি। 2 নাম্বার হচ্ছে দন্ত, অর্থাৎ দাঁত। দেখো দাঁত জিভের সামনের অংশ, আমাদের যে জিহ্বা আছে মুখের মধ্যে, সেই জিহ্বার সামনের অংশ উপরে পাটি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে দন্ত ধ্বনিগুলো উচ্চারিত হয়। তোমরা দেখো আমাদের যে দাঁত রয়েছে, সামনে দাঁত রয়েছে, সেইখানের উপরে দাঁতের পাটির নিচের অংশকে স্পর্শ করে কিছু ধ্বনি উচ্চারিত হয়। সেই ধ্বনিগুলো হচ্ছে দন্তধ্বনি। যেমন মদ, দেখেছো উচ্চারণ করার সময় কিন্তু দাঁতের সামনের নিচের পাটির সাথে স্পর্শ করে উচ্চারিত হচ্ছে। যেমন মদ, পদ, পদ, স্বাদ শব্দের, অর্থাৎ ত হসন্ত, থ হসন্ত, দ হসন্ত, ধ হসন্ত ধ্বনিগুলো, এই জাতীয় ধ্বনিগুলো। দেখো শিক্ষার্থীরা তোমরা উচ্চারণ করার সময় দেখবে যে তোমাদের সামনে যে দন্তমূলীয় রয়েছে, সেই জিহ্বার সামনে যে দন্তমূলীয় আছে সেই দন্তমূলীয়কে স্পর্শ করেই এই ধ্বনিগুলো বের হচ্ছে, বাধা পেয়ে বের হচ্ছে। সেই জন্য উচ্চারণ করার সময় দেখবে তোমরা এভাবে উচ্চারণ করবে মদ, তাহলে দেখবে স্পর্শ করছে, সেটা বুঝতে পারবে তোমরা। 3 নাম্বার হচ্ছে দন্তমূলীয়। জিভের সামনের অংশ ও উপরে পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয়। অর্থাৎ জিভের সামনের অংশ ও উপরে পাটি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয়। কাশতে উপরেও স্পর্শ করছে এবং নিচেও স্পর্শ করছে। দান, ঘর, দল শব্দের দন্ত স হসন্ত, দন্ত ন হসন্ত, র হসন্ত, ল হসন্ত ব্যঞ্জন এই শ্রেণী। দন্ত ন হসন্ত ধ্বনিকে দন্ত ন, আমরা বলি না দন্ত ন, সেই দন্ত ন কিন্তু এইভাবে উচ্চারিত হয়। এবং স ধ্বনিকে দন্ত স বলি, আমরা ব্যঞ্জন বর্ণে দন্ত স পড়ি না, সেই দন্ত স এখানে এভাবে উচ্চারিত হয়।
দন্ত স হিসেবে উল্লেখ করা হয়। দেখো, দন্ত স উচ্চারণ করার সময় উপরে এবং নিচে স্পর্শ করছে, কিন্তু এই ধ্বনি উচ্চারণে কোনো ক্রমে দাঁতের স্পর্শ নেই। দেখো, দন্ত স দাঁতের সাথে কিন্তু উচ্চারিত হচ্ছে না, দাঁতের সাথে কিন্তু স্পর্শ নেই। হ্যাঁ, আমরা কান শব্দে উচ্চারণ করলেই তা বুঝতে পারি। কান, এখানে নিচের দাঁতের পাটির নিচে যে রয়েছে, সেখানে জিভের সামনের অংশের পাটি যে রয়েছে সেটাকে স্পর্শ করছে, দাঁতের সাথে কিন্তু স্পর্শ হচ্ছে না। দাঁতের নিচের যে তালু রয়েছে, দেখো, সেই সামনে এই তালুতেই স্পর্শ করছে। দন্তমূলীয় নিচে যে সামনে উপরে পাটি দাঁতের মূলকে কি করছে, স্পর্শ করছে। একইভাবে বস্তা কিংবা রাস্তা শব্দের দন্ত স উচ্চারণের সময় জিভের সামনের অংশ উপরে পাটি দাঁতের মূলের খুব কাছাকাছি আসে। সেই হিসেবে দন্ত ন এবং দন্ত স ব্যঞ্জনকে দন্তমূলীয় দন্ত ন, দন্তমূলীয় দন্ত স বলাই বিজ্ঞানসম্মত। এরপর রয়েছে প্রতিবেষ্টিত। জিভের সামনের অংশ পেছনে কুঞ্চিত বাঁকা হয়ে এই জাতির ধ্বনি উচ্চারিত হয়, অর্থাৎ জিভের সামনের অংশ পেছনে কুঞ্চিত বাঁকা হয়ে যায় এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময়। যেমন নড়ি, আষাঢ় শব্দের ডয়বিন্দু র হসন্ত এবং ঢয়বিন্দু র হসন্ত ধ্বনি এ জাতীয় ধ্বনিগুলো এইভাবে উচ্চারিত হয়। এরপর রয়েছে তালব্য দন্তমূলীয়। জিভের সামনের অংশ উপরে গিয়ে শক্ত তালু স্পর্শ করে তালব্য দন্তমূলীয় ধ্বনি উচ্চারিত হয়। যেমন টাক, কাঠ, ডাল, ঢাকা শব্দের ট হসন্ত, ঠ হসন্ত, ড হসন্ত, ঢ হসন্ত ধ্বনিগুলো। জিভের সামনের অংশ, আমাদের যে জিহ্বা রয়েছে সেই জিহ্বার সামনের অংশ শক্ত তালুতে স্পর্শ করে তালব্য দন্তমূলীয় ধ্বনিগুলো উচ্চারিত হয়। আমাদের যে উপরে যে শক্ত তালু রয়েছে সেই তালুকে স্পর্শ করে জিহ্বাটা সেই শক্ত তালুকে স্পর্শ করে তালব্য ধ্বনিগুলো উচ্চারিত হয়। ধ্বনিগুলো হচ্ছে ট হসন্ত, ঠ হসন্ত, ড হসন্ত এবং ঢ হসন্তগুলো এই হচ্ছে ধ্বনি। যেমন টাক, কাঠ, ডাল, ঢাকা। এরপর রয়েছে তালব্য। জিভ প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে উচ্চারিত ধ্বনিগুলো হলো তালব্য। অর্থাৎ আমাদের জিহ্বা রয়েছে সেটাকে প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালুকে স্পর্শ করে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়, একে বলা হয় তালব্য। যেমন পচন, ছলনা, জাগরণ, ঝংকার, বাঁশ শব্দের চ হসন্ত, ছ হসন্ত, বর্গীয় জ হসন্ত, ঝ হসন্ত, তালব্য স হসন্ত ধ্বনি তালব্য। এই ধ্বনিগুলো কিভাবে উচ্চারিত হয়? তালব্যে। জিভ, আমাদের জিহ্বা প্রসারিত হয়ে সামনের শক্ত তালুকে স্পর্শ করে এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। তারপর রয়েছে জিহ্বামূলীয়, অর্থাৎ জিভের সাহায্যে। জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভ, আমাদের যে পিছনে জিহ্বার শেষ ভাগে আলজিভ রয়েছে সেই আলজিভের মূলের কাছাকাছি নরম তালু, আমাদের সামনে তো শক্ত তালু রয়েছে আর পেছনে রয়েছে নরম তালু, সেই নরম তালুকে স্পর্শ করে জিহ্বামূলীয় ব্যঞ্জন ধ্বনিগুলো কি হয়? উচ্চারিত হয়। জিহ্বার পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে জিহ্বামূলীয় ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারিত হয়। কাক, লাখ, দাগ, গগন, বাঘ, রং শব্দের ক হসন্ত, খ হসন্ত, গ হসন্ত, ঘ হসন্ত, উম হসন্ত এই ধ্বনিগুলো উচ্চারিত হয়। এই ধ্বনিগুলোকে কি বলে? কণ্ঠধ্বনি বলে। এই ধ্বনিকে কি বলে? কণ্ঠধ্বনি বলে। এগুলো জিহ্বার পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে
জিহ্বামূলীয় উচ্চারিত হয়। এরপর রয়েছে কণ্ঠনালীয়। কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলো হচ্ছে কণ্ঠনালীয়। কণ্ঠনালীয় ধ্বনি কাকে বলে? কণ্ঠনালীর মধ্যে ধ্বনিবাহী কণ্ঠনালীর মধ্যে আমাদের যে কণ্ঠ রয়েছে সেই কণ্ঠের মধ্যে ধ্বনিবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলোই হচ্ছে কণ্ঠনালীয়। যেমন হ হসন্ত, এই জাতীয় বাংলা ব্যঞ্জন একটি মাত্র ধ্বনি কিভাবে উচ্চারিত হয়? কণ্ঠনালীয় থেকে উচ্চারিত হয়, হসন্ত। শিক্ষার্থীরা এই জিনিসগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে এবং যত্ন করে মনে করে পড়তে হবে, মনে রাখতে হবে। তা না হলে এই সূক্ষ্ম জিনিসগুলোর উত্তর তুমি করতে পারবে না এখান থেকে প্রশ্ন আসলে। সেজন্য এগুলো খুব যত্ন সহকারে পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে এবং মনে রাখতে হবে। এরপর রয়েছে দেখো, উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনির তালিকা। অর্থাৎ এখানে উচ্চারণ স্থান এবং ব্যঞ্জনধ্বনিগুলো কোন কোন প্রত্যঙ্গ থেকে উচ্চারিত হয় সেই একটা চার্ট রয়েছে। দেখো, এই চার্টটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন উচ্চারণ স্থান রয়েছে, এখানে এক পাশে উচ্চারণ স্থান রয়েছে, নামগুলো রয়েছে এবং এক পাশে ব্যঞ্জনধ্বনিগুলোর নাম রয়েছে। 1 নাম্বার দ্বি ওষ্ঠ, অর্থাৎ দুই ঠোঁটের সাহায্যে যেই ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো হচ্ছে প হসন্ত, ফ হসন্ত, ব হসন্ত, ভ হসন্ত এবং ম হসন্ত। ঠিক আছে? তারপর রয়েছে 2 নম্বরে দন্তধ্বনিগুলো কিভাবে উচ্চারিত হয়, কোন কোন ব্যঞ্জনধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো ত হসন্ত, থ হসন্ত, দ হসন্ত এবং ধ হসন্ত। এগুলো কিন্তু একটার সাথে কিন্তু একটার কোনো মিল নেই। হ্যাঁ, এই ব্যঞ্জনধ্বনিগুলো অবশ্যই মনে রাখতে হবে, দন্ত অর্থাৎ দাঁতের সাহায্যে যেগুলো উচ্চারিত হয়। এরপর 3 নম্বর রয়েছে দন্তমূলীয় হচ্ছে দন্ত ন হসন্ত, র হসন্ত, ল হসন্ত এবং দন্ত স হসন্ত। দন্ত স হসন্ত, দন্ত ন হসন্ত, র হসন্ত, ল হসন্ত, এগুলো হচ্ছে দন্তমূলীয়। এরপর হচ্ছে 4 নম্বর প্রতিবেষ্টিত, ডয় বিন্দু র হসন্ত এবং ঢয় বিন্দু র হসন্ত। 5 নম্বর হয়েছে তালব্য দন্তমূলীয়, অর্থাৎ তালব্য দন্তমূলীয় থেকে কোন কোন ধ্বনিগুলো বের হয়? ট হসন্ত, ঠ হসন্ত, ড হসন্ত এবং ঢ হসন্ত। 6 নম্বর রয়েছে তালব্য চ হসন্ত, ছ হসন্ত, বর্গীয় জ হসন্ত, ঝ হসন্ত, তালব্য স হসন্ত। এগুলো হচ্ছে তালব্য ধ্বনি। এই ধ্বনিগুলো তালব্য থেকে উচ্চারিত হয়। 7 নম্বর হচ্ছে জিহ্বামূলীয়, ক হসন্ত, খ হসন্ত, গ হসন্ত, ঘ হসন্ত এবং উম হসন্ত। এগুলো হচ্ছে জিহ্বামূলীয়, জিহ্বা থেকে হয়। এবং কণ্ঠনালীয় শব্দ কণ্ঠনালীয় ধ্বনি শুধু একটি, হ হসন্ত। এই হ হসন্ত একমাত্র কণ্ঠনালীয় থেকে বের হয়। এই ধ্বনিটাই কোথা থেকে বের হয়? কণ্ঠনালীয় ধ্বনি থেকে বের হয়। তো শিক্ষার্থীরা, তোমরা এই চার্টটি অবশ্যই খুব ভালো করে মুখস্থ করে ফেলবে একেবারে। তাহলে এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসলে কিংবা জ্ঞানমূলক প্রশ্ন আসলে তোমরা পারবে। যেমন জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে এইভাবে, যেমন 1 নম্বর এখানে রয়েছে দ্বিওষ্ঠ। জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে দ্বিওষ্ঠ ধ্বনিগুলো নাম লিখো। তারপর রয়েছে দন্তমূলীয় ধ্বনিগুলোর নাম লিখো, কিংবা এই ব্যঞ্জন ধ্বনিগুলোর মাধ্যমে বলবে যে এগুলো কোথা থেকে উচ্চারিত হয়। যেমন ন হসন্ত, র হসন্ত, ল হসন্ত, দন্ত স হসন্ত, এই ধ্বনিগুলো উচ্চারণ স্থান কোনটি? তখন তুমি যদি দ্বি ওষ্ঠ দিয়ে ফেলো তাহলে কিন্তু হবে না। এগুলো হচ্ছে দন্তমূলীয় উচ্চারণ স্থান, হচ্ছে কোথা থেকে? দন্তমূলীয়। এইভাবে তোমাদের ব্যঞ্জন ধ্বনিগুলো মনে রাখতে হবে, উচ্চারণ স্থানও মনে রাখতে হবে। ব্যঞ্জন ধ্বনিগুলো দিয়েও প্রশ্ন আসতে পারে,
উচ্চারণ স্থান দিয়েও প্রশ্ন আসতে পারে। সেই জন্য শিক্ষার্থীরা তোমরা এটা অবশ্যই মুখস্থ করে ফেলবে। তোমরা আরও ভালো করে পড়বে, বাসায় বারবার এগুলো কিন্তু পড়বে, প্রতিদিন এগুলো চর্চা করবে। চর্চা না করলে কিন্তু তোমরা এগুলো ভুলে যাবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমার এখানেই শেষ। সবাই ভালো থেকো। ধন্যবাদ।